হ্যালো বন্ধুরা, ওয়েলকাম। কিরকম লাগছে এই গারফাটা গরমে বলো? মানে সেই লেভেলে গরম দিচ্ছে, পুরো চরম গরম, পুরো চচ্চর চচ্চর করে বাড়ছে। যাই হোক বন্ধুগণ, সামনে ভোট চলে এসছে, তাই আজকের ভিডিওতে কথা হবে ভোট আর রাজনীতি নিয়ে। আমরা হলাম জনসাধারণ, আমরা হলাম গাধা, আর নেতারা হলো দাদা। আমরা দিই ভোট, ওরা কামায় নোট, আর ভোটের পরে ওরা আমাদের কি বলে, কে বে তুই, চল ফোট। ঠিক ঠিক। বহুদিন আগে একটা সময় ছিল যখন কেউ রাজনীতিতে গেলে তখন সিনিয়ররা বলতো খুব ভালো, যাও যাও, এটাই তো সময়, যাও দেশ আর দশের জন্য কিছু করে এসো। আর এখন কেউ রাজনীতিতে গেলে বলছে ওই দেখ যাচ্ছে, রাজনীতি আছে, মানে বুঝতে পারছিস তো, দেশ আর দশের লোকের পেছন মেরে নিজের ব্যাংক ব্যালেন্স বাড়াবে, ঠিক কি না? ঠিক ঠিক। এখনকার রাজনীতি হচ্ছে মিরাক্কেলের বাপ। মানে রচনা ব্যানার্জি দলে ঢুকতে পারলো না, চারিদিকে ধোয়া ধোয়া দেখতে পাচ্ছ, উড়ি বাপরে বাপ। দূরে ওই শ্মশানের ধোয়া দেখি বলছে ওই দেখো আমাদের শিল্প হচ্ছে। তারপরে ওই যে আমাদের কন্ডম দিদি সায়নী, ওনাকে বলা যায় নাকি দিদি পেন নাম? উনি তো মানে ওনার এত জ্ঞান, কিন্তু উনি জানেই না যে কন্ডম বা নিরোধ কোথায় পড়াতে হয়। উনি শিবলিঙ্গের উপরে পড়িয়ে দেয়। মানে উনার এত পড়াশোনা, এত কিছু, উনি কিন্তু এদিকে লিঙ্গ তফাৎ যায় না। উনি লিঙ্গ বলতে শুধু মনে হয় ওটাই বোঝে, আর বাদ বাকি জানে না যে এই লিঙ্গ, শিবলিঙ্গ কথার অর্থ কি। এখন আবার সেই শিবলিঙ্গের উপরে দুধ জল ঢেলে কাছে গিয়ে বলছে বাবা, ও বাবা আমার ভুল হয়ে গেছে বাবা, আমি বুঝতে পারিনি বাবা, আমি তোমার উপরে অন্য জায়গায় জিনিসটা তোমার উপরে পড়ে দিয়েছি বাবা, আমার দোষ হয়ে গেছে, আমায় ক্ষমা করো, এখন বাবা আমায় উদ্ধার করো, সামনে ভোট আসছে জানোই তো বাবা, এখন পাবলিক ভোট দেবে কি দেবে না সেই নিয়ে বাবা চিন্তায় পড়ে গেছি, বাবা আমায় উতরে দাও বাবা, তোমার প্রয়োজন পড়লে ওই জিনিসটা আমার নিজের মাথায় পড়ে ফেলবো যেটা আমি তোমার উপরে পড়েছিলাম বাবা, কিন্তু এখন আমায় উতরে দাও। কেউ কেউ তো আমার পাবলিকের সাথে তো আলাদা রকমের ডিল করে, বলে তোমরা যদি আমাকে ভোট দিয়ে যেতে পারো তাহলে একবার করে আমরা ছুতে পারবে আর আমাকে দেখতে পারবে। মানে পাবলিকের তো জল নল কল রাস্তা এগুলো তো কিচ্ছু দরকার নেই, আমাদের রাজ্যে তো এগুলো সব কিছু সব জায়গায় পুরো পৌঁছে গেছে। অবশ্যই পৌঁছেছে, মানে এমন ভাবে বলছে না কোনো কিছুই যেন প্রয়োজন নেই, ওনাকে ভোট দেবে পাবলিক কি জন্য, নাকি ওনাকে একবার করে ছুতে পাওয়ার জন্য আর ওনাকে দেখার জন্য দু চোখ ভরে। আহারে, মানে ওনার কথা অনুযায়ী উনি হচ্ছে একজন বিশাল বড় কিছু, ওনাকে এরকম জায়গায় থাকা উচিত না তো, ওনাকে তো চিড়িয়াখানায় রাখা উচিত। ওনাকে টিকিট কেটে লোকে দেখতে যাবে, বলবে ওই দেখো আমাদের নেতা বা নেত্রী, ওনার কিন্তু বিশাল দাম, কিন্তু ওনাকে ছুতে আর দেখতে গেলে কি করতে হয়, ভোট দিতে হয়, তাই ওনাকে চিড়িয়াখানায় আটকে রাখা হয়েছে। এখনকার রাজনীতি হচ্ছে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, শেষমেশ পাবলিক কো চুতিয়া বানাকে ছোড়েঙ্গা। ঠিক বলেছো। ওই যে আরেকজন আছে ঠিক ভোটের আগেই, ভোট আসলেই তখন সঙ্গে সঙ্গে তার একদম মাথায় খুব সুন্দরভাবে ঘোমটাকে, আপনাদের সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুক। আচ্ছা ভোটের পরে বা ভোটের আগে মাঝখানে তখন তো আপনাদের তো মনে থাকে না যে আল্লাহ তাআলা ওদের ভালো রাখছে কিনা, ওরা ভালো আছে কিনা, সেই শুভেচ্ছা দেওয়ার জন্য শুধুমাত্র ভোটের আগে কেন, তার আগে মনে থাকে না কেন? দেখবে সিনেমা জগতের মানুষরা এক জায়গার মানুষকে প্রচন্ড পরিমাণে ভয় পায়, সেটা হচ্ছে রাজনীতির মানুষজনকে। কারণ তারা জানে যে তাদের উপরে যদি কোনো ভালো লেভেলের অভিনেতা যদি বা অভিনয় যদি কারা করতে পারে তারা হচ্ছে এই রাজনীতির মানুষেরা। কারণ সারাটা সময় ভোটের আগে আর ভোটের পরে তাদেরকে ঠিকঠাক মতো তো পাত্তা পাওয়া যায় না। ঠিক ভোটের সময় এসে দাদা দিদি এর কোলের বাচ্চা টেনে নিয়ে নিজের কোলে নিয়ে নেবে, ওর ঘরে ঢুকে গিয়ে খাবার খেয়ে নেবে, মানে পারলে তো হাড়ের মধ্যে হাত ঢুকে খাবার খেয়ে নেবে, সব কিছু করবে, শুধু কি জন্য, আমাকে ভোটটা দাও, আগামী 5 বছরের জন্য আমি আবার থাকতে পারি সেই জন্য। এখন তো আবার সব দলের অভিনেতারা নেতা হয়ে গিয়েছে। ওই যে দেবদা প্রচার করতে গিয়ে কি করছে, লোককে খাবার পরিবেশনা করছে খালি পায়ে, তারপরে গিয়ে আবার কি করছে যেন বেশ ওই পান খাওয়াতে লঙ্কা ডলে খাচ্ছে, না কি করে খাচ্ছে, মানে শেষমেশ নিজে দেখেই বুঝছে যে হায় রে কপাল কি সব করছি আমি, হ্যাঁ, মানে সেই জন্য কপালে হাত দিয়েও ফেলছে মানে দেবদা। তারপরে আমাদের কি আছে না, হিরণদা, চিনতে পারছো? ও সরি চিনতে পারবে না তো, হিরণদা, সে তো আবার সে বিশাল পরিমাণে, তার লেভেল তো পুরো আলাদাই, টোটাল লেভেলটা। সে আবার ক্যামেরা অন করার পরে বলছে এই ক্যামেরা অন হয়েছে, তারপরে বাচ্চার হাতে খাবার তুলে দিচ্ছে, নিজে নাকি আবার সারাদিনে একটু সময় পায় না বাড়ি থেকে খেয়ে আসার মতো, তার জন্য দোকানে ঢুকে চপ মুড়ি খাচ্ছে সে, মানে প্রচুর কিছু ব্যাপার হিরণদা। আবার সময় পেলেই দেবদার উপরে আবার বলছে, দেবদাকে চোর বলছে, কাঠপানে টাকা খেয়েছে সেই দোষ লাগাচ্ছে, আবার রাতের বেলা এসে দেবদার গানে আবার নাচ করছে। মানে মিরাক্কেলের সিজন 4 আর 5 দেখে মানুষ যা পরিমাণে না হেসেছিল, তার থেকে এখন ডবল ট্রিপল পরিমাণে এখনকার ভোটের প্রচার দেখে হাসছে। আর এই রকম প্রচারের যে এখন যে রেসটা রয়েছে, এটা যদি এরকম ভাবে কন্টিনিউ থাকে তাহলে এইটুকু শিওর আর কিছুদিনের মধ্যে নেতা বা নেত্রী সাধারণ মানুষের বাড়ির পায়খানায় ঢুকে গিয়ে পায়খানার প্যান্টটাকেও পরিষ্কার করে দিয়ে আসবে।
এটা হলো সেই দেশ বন্ধু যেখানে একজন চাষি লোন নিয়ে একটা ট্রাক্টর কেনার পরে সেই ট্রাক্টরের টাকা বা লোনের টাকা যদি শোধ করতে না পারে তাকে সেই ট্রাক্টরের তলায় চেপে মারা হয়। আরেকজন কেউ নীরবে হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে পালিয়ে গেলে সেখানে নাকি প্রশাসন, সরকার, নাকি ব্যাংকের কর্মী, ব্যাংক কেউ নাকি কারো কাছে কোনো খবরই থাকে না। ঠিক ঠিক আমাদের দেশে একটা সরকারি চাকরি পেতে গেলে সেই ছেলে বা মেয়েকে সেই পরিমাণ প্রচুর শিক্ষিত হতে হবে, তার মধ্যে প্রচুর মেধা থাকতে হবে, তারপরে প্রচুর পরিশ্রম, আর তার যদি কপাল ভালো থাকে তারপরে সে সরকারি চাকরি পাবে। আর এই সরকার চালাচ্ছে কারা? তাদের কি ডিগ্রি আছে, তাদের কি শিক্ষা আছে, তাদের কাছে কি আছে? জেল থেকে পাওয়া পিএইচডি ডিগ্রি নাকি কাটমানিয়া সিন্ডিকেটের ডিগ্রি? গুড কোশ্চেন, ইউ আর এ গুড কোশ্চেন। সবার আগে এরকম নিয়ম হওয়া উচিত, যারা রাজনীতিতে আসবে তাদেরও শিক্ষাগত যোগ্যতা দরকার, তারা পরীক্ষার মধ্যে দিয়ে আসবে, আর তারা যে দপ্তরে যারা যাবে তাদের সেই দপ্তর সম্বন্ধে জ্ঞান থাকা উচিত। তাহলেই তো দেশের উন্নতি হবে। দেশের উন্নতি কি ওই লাল দাগওয়ালা সম্পূর্ণ মানুষ দিয়ে হবে নাকি? লাল দাগ থাকলে যেরকম ভাবে সাধারণ মানুষ একটা সরকারি চাকরিতে পারবে না, সেরকম পরিমাণে যাদের লাল দাগ আছে তারাও সরকারের মধ্যে সরকারি পদে আসতে পারবে না। এরকম নিয়মটা হওয়া উচিত। সঠিক বলেছে। ভোট আসলেই কংস যেন কৃষ্ণ হয়ে যায়, মানে তখন কত দাদা দিদি, কত নাটক, কত অভিনয়, তখন তাদের সুরই বদলে যায়। যারা রোজা করেনি তারা দেখি ইফতার করতে শুরু করে দিয়েছে, মানে দুপুরবেলা খাসির মাংস বা মুরগির ঠ্যাং ছিঁড়ে এসে সন্ধ্যাবেলায় ইফতার করছে। এটা কি অপমান করা না? এটা কি? হ্যাঁ, কেন মুসলমানরা বলেছে নাকি যে আমাদের সাথে ইফতার করলে তাহলেই ভোট দেবো? এটা কি কেউ বলে? তাদের কি প্রয়োজন? তাদের কি ইফতারের জন্য লোক প্রয়োজন, নাকি ভোটের পরে যে তাদের পাড়ায় তাদের এলাকায় যে কাজের প্রয়োজন, কাজ দরকার, সেটা প্রয়োজন? কোনটা? হ্যাঁ, মানে এদের নাটক, এদের মজা, আর কি ঠাট্টা থেকে বোঝাই যাচ্ছে না যে কি চলছে, কি চালাতে চাইছে, আর মানুষকে কি বানাতে চাইছে। এই কারণে তো সিদ্দিকী বাবু, আমি সঠিকভাবে হয়তো নামটা বলতে পারছি না, হয়তো আব্বাস সিদ্দিকী হবে, খুব ভালোভাবেই গুছিয়ে দিয়ে দিয়েছে। যাকে বলা তাকে দিয়ে খুব সুন্দরভাবে গুছিয়ে দিয়ে দিয়েছে। রাজনীতিতে কারো মা বাবার যেমন ঠিক নেই, সেরকমই ভাবে কখন কে কোন দলে থাকবে আর কোন দল ছাড়বে তারও কোনো ঠিক নেই। একজন এই দল ছেড়ে ওই দলে চলে গেল, তখন আংশুবাবু, হ্যাঁ আংশুবাবুর কথা বলছি, বুঝতে পারছো তো? আংশুবাবু বলেছিল না আমি আসতে দেবো না, এই দলে আসতে গেলে আমি দিদির ঘরের সামনে আমি শুয়ে পড়বো, আমার বুকের উপরে পা রেখে তাকে যেতে হবে, যেতে দেবো না। কত গল্প করেছিল, কত কিছু বলেছিল। ঠিক তো, যে আসা সে তো তার আংশুর বুকের উপরে পা দিয়েই তো দিদির ঘরে আর দলে দু জায়গাতে এন্ট্রি নিয়ে নিল না। রাজনীতি হলো এমন জায়গা যেখানে বোঝা হচ্ছে খুব চাপ যে কোনটা গঙ্গার জল, কোন দলটা, আর কোন দলটা হচ্ছে নর্দমার জল। এই দলে থাকাকালীন যে যখন পাপী, অপরাধী, প্রচুর কিছু যার নামে অপবাদ লেগে রয়েছে, সে সঙ্গে সঙ্গে আরেকটা দলে চলে গেলে সে তখন সাধু, ফকির হয়ে যায়। মানে বোঝা যায় না ওই যাওয়ারটুকু রাস্তাটুকু যে কোন গঙ্গার জলতে ধুয়ে গেল বা কিতে ধুয়ে গেল, যে এত বড় পাপী মানুষটা ওই দলে যাওয়ার সঙ্গে সঙ্গে সাধু হয়ে গেল। যে নাকি কদিন আগে নাকি যার বাড়িতে নাকি ইডি আসার কথা ছিল, তার বাড়িতে এখন কিছুই আসছে না, কত কিছু হয়ে যাচ্ছে। দেখেছো তাহলে কত রকম লেভেলের খেলা। আমরা জনসাধারণ হলাম গাধা, আমরা 5 কিলো চাল আর 2 কিলো চিনির জন্য ভোট দিচ্ছি, আর ওই যে মাসে মাসে করে পাচ্ছে এখন 500 জায়গায় 1000 টাকা, ব্যাস প্রচুর পরিমাণে খুশি তো। হ্যাঁ, চাকরি কোথায়? আরে সরকারি চাকরি না থাকবে বেসরকারি চাকরি থাকবে তো না? হ্যাঁ, সেই বেসরকারি চাকরি কোথায়? এখন সবাই তো আর চপ শিল্প করে, চপ ভেজে নিজেকে তো শিল্পপতি মনে করতে পারবে না। ঠিক বলেছো। আমাদের গ্যাস কিনতে গিয়ে গাঁড় ফেটে যাচ্ছে, আর ওরা এমএলএ এমপিদের মানে গ্যাসের বিল, ওভেন, ইলেকট্রিক বিল সব ফ্রিতে পাচ্ছে। মানে ঠিক জানা নেই যে ওরা মানে সরকার থেকে জাঙ্গিয়াটাও পায় কিনা ফ্রিতে। যারা কোটি কোটি টাকা দিয়ে নাকি গার্লফ্রেন্ড করছে, তাদের নাকি আবার গ্যাসের বিল, ইলেকট্রিকের বিল নাকি সরকার থেকে দিতে হয়, তার নাকি দিতে পারে না। মানে এর থেকে বড় ছ্যাবলামি আর এর থেকে বড় জোকস আর কিছু হতে পারে? আরে আমি যদি এর 50% গরিব হতে না, তাহলে আমি এখন এই মখমলের সোফায় বসে এই ফোনের বদলে আইফোনে আর 35,345 টাকার এই ট্রাইপডের মধ্যে দিয়ে আমি এই ভিডিওটা বানাতাম। আর আমার একজন বান্ধবী থাকতো যার নাম থাকতো অরুণিতা, সে আমার মাঝে মাঝে এসে আমার মুখের মধ্যে আপেল আর আঙুল হালকা হালকা করে দিয়ে, তো আমি একটা ফুল চিল মুডে আমি এখন বসে এখন এই ভিডিওটা বানাতে পারতাম। এই গামছা নিয়ে বসে আমাকে ঘাম মুছে মুছে এইভাবে ভিডিও বানাতে হতো না। তাহলে আমি এখন যে ফ্যান চলছে না, এই জায়গায় আমার এখন কুল এসি চলতো, যদি এর 50% আমি গরিব হতাম এইরকম। ওই কে যেন একজন আছে না, যিনি বলেছিল যে আমাদের রাজ্যকে লন্ডন বানাবে, আবার কে একজন আরো একজন আছে মানে ভদ্রলোক, যাই হোক, সে মাঝে মাঝে বিদেশ সফরে যায়, বিদেশে গিয়ে বিভিন্ন মানুষের সাথে হাত নাড়িয়ে আসে, মানে যেটাকে ইংরেজিতে হ্যান্ডশেক বলা হয়, সেগুলো করে আসে। বিদেশ নীতির মতো আমাদের দেশটাকেও নাকি ওরকম ভাবে অগ্রগতির শিখরে পৌঁছে নিয়ে যাবে, সেটা খুবই ভালো কথা আমাদের দেশবাসী, রাজ্যবাসীর জন্য। কিন্তু এই বিদেশ নীতির মতো এরকম কাজ করা হয় না কেন? আমাদের দেশে এমএলএ এমপিদের এত সুবিধা কেন প্রয়োজনের বেশি, মানে যেগুলো ওদের প্রয়োজন নেই? ওদের ঘর থেকে ট্রাং টাকা বেরোচ্ছে, ওদের নাকি এত কিছুর নাকি সরকার থেকে এত, তার উপরেও এত সুযোগ সুবিধা পাওয়া যায়।
এত যদি বিদেশ নীতি ফলো করতে চাও আগে সেরকমভাবে দেখো যে বারাক ওবামা যখন পদ থেকে যেই সময় সরে গেল তারপরে তাকে সাইকেল নিয়ে রাস্তায় দেখা গেছিল। এখানে সামান্য তো পঞ্চায়েত সদস্য, তাকে তো রয়্যাল এনফিল্ডে দেখা যায়, সে তো সদস্য, প্রধানও না, ওই যে কোনো এমএলএ এমপি নেতা সেও না। তাহলে ভাবো এমএলএ এমপি তারা কোথায় থাকে, তাদের পাঁচের তলায় কোন গাড়ি থাকে, তারা কি সার্ভিস পায় তারা, হ্যাঁ? আর ওদিকে বিদেশ নীতি করছে, বিদেশ নীতি মতো নাকি আমাদের দেশটাকেও নাকি সাজাবে। মানে ভাবার চেষ্টা করো, ভাবো যে তোমার এই এক আঙ্গুলের চাপে, এই এক আঙ্গুলের জোরে তুমি আমি যে দিচ্ছি, ওরা যে জায়গায় আছে দাঁড়িয়ে আমাদেরকে কি বানাচ্ছে, কিভাবে রাখছে, আমাদেরকে কোন পজিশনে রেখেছে। তোমার আমার আছে কি এখন? চাকরি কোথায়? হ্যাঁ, ওই 10-12 হাজার টাকা চাকরি কি সত্যি কি সেটাই আমাদের কি পাওনার যোগ্য? আমাদের দেশে আছে কি এখন ভাবে? শুধুমাত্র তো বাদবাকি নিয়ে সরগরম চলছে, কিন্তু আসল জায়গা কোথায়? হ্যাঁ, মিডিয়া তো দেখাচ্ছে কে কটা বিয়ে করলো, কার বউ কোথায় পড়ে চলে গেল, সেটা তো মিডিয়া খুব সুন্দরভাবে দেখায়। কিন্তু লাদাখের কেসটাকে মিডিয়া দেখাচ্ছে, মিডিয়া কি সেটাকে কভার করছে? মিডিয়া সেটাকে কিন্তু কভার করছে না। মিডিয়া কিন্তু খুব ভালো মতো জানে যে তেলটা কোন জায়গায় দিতে হবে। बात तो सही है। তাই তো লোক এখন চিন্তায় পড়ে গেছে যে ভোটের আগে 200 টাকা গ্যাসের দাম কমেছে, এটা তো খুব ভালো কথা, কিন্তু ভোটের পর এটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেটা খুব চিন্তার বিষয়। আবার কে আবার রটিয়ে দিয়েছে যে ভোটের পর লক্ষ্মী ভান্ডারের টাকা পাওয়া যাবে কিনা সেই নিয়ে চিন্তা। কি এইসব বেকার কথাবার্তা রটায়? দিদি তো গ্যারেন্টি দিয়েছে, তো আমাদের, সরি আমার দিদি না, আমার পিসি, সে তো গ্যারেন্টি দিয়েছে, লক্ষ্মী ভান্ডার গ্যারেন্টি আছে, নিশ্চিন্তে থাকুন। क्या बात है सर, क्या बात है सर। আই হোক বন্ধুগণ, আজকে ভিডিওটা হচ্ছে এই অবধি। রাজনীতির সরগরম তোমরাও খুব ভালো মতো জানো যে কি হচ্ছে, কি চলছে, তুমি আমি কেমন আছি, কিরকম ভাবে চলছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিরকম ভাবে চলবে। যদি এরকম ভাবে চলে, আবহাওয়া যেরকম গরম, তার আগে দেখবা পরিবেশ আরো বেশি অন্যরকম গরম হয়ে আমরা কোন কার পেছনে চলে গেছি তার ঠিক থাকবে না। যাই হোক, নিজের ভোট, তোমার ভোট তুমি নিজে বুঝেই দেবে, সেভাবেই দেবে, যেখানে ইচ্ছা সেখানে দিও, কিন্তু এইভাবে দিও যাতে আজকে তুমি যেরকম ভাবে আছো, আজকে যদি একটা গাছ লাগানো হয় সেটা 5 বছর বাদে যেরকম ভালো ফল দেয়, সেরকম আজকে যদি তুমি কোনো একটা ভালো কাজ করো, তার রেজাল্টটা তোমাকে 5 দিন পরে হোক বা 5 মাস পরে, 5 বছর পরে, সেটা রেজাল্টটা ভালোই আসবে যদি ভালো কিছু করা হয়। আজকের মতো ভিডিওটা এই অবধি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।